কালিয়াগঞ্জ ব্লকের অনন্তপুর গ্রাম পঞ্চায়েতের অধীন ভারত বাংলাদেশ সীমান্তবর্তী পুরো গ্রামে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয় কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির উদ্যোগে এবং জীবন রেখা ক্লিনিকের সহযোগিতায়। প্রত্যন্ত গ্রামীণ এলাকায় থাকায় গ্রামের মানুষদের অর্থের অভাবে চিকিৎসা করাতে সমস্যার মধ্যে পড়তে হয়। সেই কারণে বিনামূল্যে চক্ষু কার্ডিয়াক ক্যাম্প ও অর্থোপেডিক ক্যাম্প বসানো হয় পুরো গ্রাম জুনিয়র বেসিক স্কুলে। সেখানে অভিজ্ঞ চিকিৎসকেরা চিকিৎসা করেন এবং প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয় একেবারে বিনামূল্যে। এদিন প্রায় শতাধিকের বেশি মানুষ স্বাস্থ্য শিবিরে অংশগ্রহণ করেন। এদিনের শিবিরে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণমান সরকার সহ সভাপতি বুড়ি রায়, গ্রাম পঞ্চায়েত প্রধান ববিতা সরকার সহ অন্যান্যরা। কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতি অনন্তপুর গ্রাম পঞ্চায়েত এর উদ্যোগ নিয়েছে, আর আমাদের জীবন রেখা ক্লিনিক আছে তার ব্যবস্থাপনায় আজকে আমাদের অনন্তপুর অঞ্চলের একটা হেলথ চেক আপ ক্যাম্প ব্যবস্থা করেছে পুরো গ্রাম জুনিয়র বেসিক স্কুলে। এখানে আমাদের সহকারী সভাপতি আছে, প্রধান ছিলেন, মেম্বাররা ছিল এবং এলাকার থেকে অনেক লোকই এসেছেন তাদের হেলথ চেক আপের জন্য। এখানে ডাক্তারবাবু এসেছেন, তাদের স্বাস্থ্য পরীক্ষা দেখে দিচ্ছেন কার কী প্রবলেম আছে। এই ডাক্তারবাবুরা দেখে এখানে ইসিজি করা হচ্ছে, সব রকম মোটামুটি ব্যবস্থা করা আছে। এখানে মোটামুটি ভালোই লোক হয়েছে। কি কারণে এরকম না কি কারণে বলতে অনেকে গ্রামের মানুষরা আছে পয়সার জন্য ঠিক মতন ডাক্তার দেখাতে পারে না, অনেকে ঠিকঠাক মতন হসপিটালে যায় না। যাতে আমরা গ্রামে এই পঞ্চায়েত সমিতি গ্রাম পঞ্চায়েত যৌথ উদ্যোগে আজকে গ্রামে গ্রামে আমরা এই হেলথ চেক আপ ক্যাম্পটা করাচ্ছি, যাতে গ্রামের মানুষরা যদি কালিয়াগঞ্জ হসপিটালে যেতে না পারে বা কাছে পিঠে কোথাও যদি না যেতে পারে তারা তার বাড়ির কাছে এটা দুয়ারে যেমন সরকার হয়ে গেছিল দুয়ারে রেশন, সেরকম এটা একটা দুয়ারে স্বাস্থ্য সেবার মতন একটা ব্যবস্থা করা হয়েছে, যাতে এলাকার কাছে পিঠে যারা মানুষ আছে বয়স্ক মানুষরা আছে এখানে তাদের হেলথ চেক আপটা করতে পারে। ওই জন্য ওষুধপত্র ব্যবস্থা করে দেওয়া হচ্ছে। দক্ষিণ দিনাজপুর জেলা জুড়েই তীব্র রক্ত সংকট চলছে। এবারে জেলার রক্ত সংকট মেটাতে এগিয়ে আসলো ব্যাংক কর্মীরা। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া স্টাফ অ্যাসোসিয়েশন দক্ষিণ দিনাজপুর জেলার উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হলো বালুরঘাটে। রবিবার দুপুরে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার বালুরঘাট শাখায় এই রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। এদিনের রক্তদান শিবিরের উদ্যোক্তাদের তরফে উপস্থিত ছিলেন সুদীপ দত্ত, অনুপম তরফদার সহ অন্যান্য ব্যাংক কর্মীরা। শুধু ব্যাংক কর্মী নয়, এই রক্তদান শিবিরে এগিয়ে এসেছেন গ্রাহকরাও। আগামী দিনেও এমন ভাবেই সমাজ সেবায় এগিয়ে আসবেন স্টেট ব্যাংকের কর্মীরা বলেই উদ্যোক্তাদের তরফে জানানো হয়েছে। আমরা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া স্টাফ অ্যাসোসিয়েশনের সদস্যরা আমরা নিজেদেরকে আমরা জানি আমরা সমাজবদ্ধ জীব এবং আমরা শুধু ব্যাংক কর্মচারী না, ব্যাংক কর্মচারীর বাইরেও আমাদের একটা সামাজিক দায়বদ্ধতা আছে, যে সামাজিক দায়বদ্ধতাকে আমরা কোনোদিন অস্বীকার করি না। এবং আপনারা জানেন কি না আমি জানি না যে কার্গিলে যখন যুদ্ধ চলছিল তখন সেখানে সোলজারদের ব্যাংকিং ফ্যাসিলিটি দেওয়ার জন্য স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া সেখানে ব্রাঞ্চ খুলেছিল। আমাদের সদস্যরাই সেখানে গিয়ে কিন্তু সেই যুদ্ধের বাতাবরণেও সোলজারদের সার্ভিস দিয়ে এসছে। কাজে এই ধরনের কাজে আমরা বরাবরই লিপ্ত থাকি। যখন বিগত 17 সালে যখন এখানে ফ্লাড হয়েছিল তখন আমরা ফ্লাড রিলিফ নিয়েও বেরিয়েছি। আমরা সামাজিক দায়বদ্ধতাকে কোনোদিনই অস্বীকার করি না। সেই সামাজিক দায়বদ্ধতার কথা মাথায় রেখেই আমাদের আজকের এই কর্মসূচি, যেটা 2013 সাল থেকে শুরু হয়ে মাঝখানে কিছুদিন কোভিডের কারণে বন্ধ ছিল। আবার আমরা এই বছর থেকে নতুন করে উদ্যোগ নিয়েছি, আশা করছি আগামী বছরগুলোতেও আমরা চালাতে পারবো। অনুপম তরফদার, আমি স্টেট ব্যাংক ইন্ডিয়া স্টাফ অ্যাসোসিয়েশনের শিলিগুড়ি মডেলে অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি। আমরা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া স্টাফ অ্যাসোসিয়েশন বেঙ্গল সার্কেলের তরফ থেকে বিভিন্ন জেলাতেই এই সামাজিক কাজকর্ম, তার মধ্যে রক্তদান শিবির একটা এরকম আয়োজন করে থাকি। তো 2013 সাল থেকে এখানে আমাদের অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি অনুপম তরফদারের নেতৃত্বে এখানে রক্তদান শিবির এবং তার সাথে অন্যান্য সামাজিক বিভিন্ন কার্যকলাপ আমাদের সংগঠিত হয়। এবং মাঝে কোভিডের জন্য হয়তো 1-2 বছরের গ্যাপ আমাদের গিয়েছিল, তারপর থেকে আবার আমরা চালু করেছি যাতে সমাজকেও আমরা কন্ট্রিবিউট করতে পারি আমাদের পক্ষ থেকে যতটা সম্ভব। আজকে এখানে প্রায় এখন অবধি আমি যা খবর পেয়েছি প্রায় 50-52 জন অলরেডি রক্ত দিয়েছেন, আরও কিছুজন বাকি আছেন। এবং সবচেয়ে বড় কথা যেটা যে গ্রাহকরাও আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন এবং পথচলতি গ্রাহক যারা হঠাৎ করে জানতে পেরেছেন এখানে একটা রক্তদান শিবির হচ্ছে, তিনিও এসে এখানে রক্ত দিয়ে গেছেন। তো এটা আমাদের কাছে উপরি পাওনা। এবং এই ধরনের কার্যকলাপ আমাদের কাছে যখনই ডিমান্ডগুলো হাই হয়, বা রক্তের ডিমান্ড একটু সিজনাল ব্যাপার, একটা পার্টিকুলার সিজনে ডিমান্ড হাই হয় এবং যখনই হাই হয় আমাদের কাছেও রিকোয়েস্ট আসে, আমরা বিভিন্ন জায়গাতে এই ধরনের
কার্যকলাপ আমরা অনুষ্ঠিত করি। আমরা কলকাতাতেও হয়, বিভিন্ন জেলাতেও হয়, দক্ষিণ দিনাজপুর জেলাতেও এটা কন্টিনিউয়াসলি কমিটি তরফদারের নেতৃত্বে এটা হয়ে চলেছে বিগত 12 বছর ধরে, এবং আমরা চেষ্টা করে যাব ভবিষ্যতেও এই জেলার সাথে সাথে অন্যান্য জায়গাতেও এই ধরনের কার্যকলাপ করে আমরা যাতে সমাজের অন্যান্য সেকশনকেও আমরা কন্ট্রিবিউট করতে পারি। আমার নাম সুদীপ দত্ত, আমি জেনারেল সেক্রেটারি SBIC বেঙ্গল। গত 29 এপ্রিল রাতে শিলিগুড়ি ইসকন মন্দিরের দান বাক্স থেকে টাকা চুরির ঘটনা। 30 এপ্রিল সকালে ঘটনাটি প্রকাশ্যে আসার পর ইসকন মন্দির কর্তৃপক্ষ ভক্তিনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। সম্রাট দাস নামে এক যুবককে গ্রেফতার করে। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে চুরি হওয়া টাকার মধ্যে 56,640 টাকা। রবিবার ঘটনা তদন্তে ফরেনসিক দল পৌঁছায় ইসকন মন্দিরে। ঘটনাস্থল থেকে ফরেনসিক বিশেষজ্ঞরা বিভিন্ন নমুনা ও তথ্য সংগ্রহ করেছে। এটা খুবই দুর্ভাগ্যজনক যে মন্দিরের দান বাক্স নিয়ে যাওয়ার যে এরকম একটা ভাবনা ক্রিয়েট হয়েছে বা এতটা নিম্ন মানসিকতার রুচি হয়েছে। চোরেরা সবসময় চুরি করে, বিভিন্ন জায়গায় করে, কিন্তু ভগবানের দান বাক্স নিয়ে যাবে এটা আমরাও ভাবি নাই। আর আমাদের প্রায় 50-60টার মতো ক্যামেরা লাগানো আছে। ও এতটাই মানে এখানে ওয়ার্কআউট করেছে যে প্রতিটা ক্যামেরায় যেন বাইপাস করে আসার চেষ্টা করছে। যেখানে ক্যামেরা হয়েছে সেখানে ও মুখটা ঢেকে দিচ্ছে। ক্যাম্পাসে ঢোকার পরেই তার চেহারাটা পুরোটাই ঢেকে এসছে। কিন্তু চোর চুরি করবে, ধরা পড়বে না এটাও নয়। প্রশাসন খুব ভালো মতো কাজ করছে। শিলিগুড়ি কমিশনার, ডিসিপি থেকে শুরু করে ভক্তিনগর থানার যে টিম আছে, আইসি এবং পিসিপাটি ওসি সাহেবরা সকালে অ্যাক্টিভলি এটাকে যৌথভাবে অভিযান চালিয়ে চোরকে 48 ঘন্টার মধ্যে ধরেছে এবং 2 লক্ষর কাছাকাছি টাকা ইতিমধ্যে রিকভার হয়েছে, আরও রিকভার হবে আশা করি। টোটাল 3টা দান বাক্স নিয়ে গেছে, যেটা মন্দিরের সামনেই ছিল সেটা নিয়ে। এটা আমাদের বাউন্ডারিটাকে করে বাউন্ডারি টপকে এসে এবং মন্দিরের মূল সিঁড়ি দিয়ে না উঠে সাইড দিয়ে উঠে সে 2nd ফ্লোর থেকে নেমে 1st ফ্লোরে নেমেছে। 2nd ফ্লোরে উঠে 1st ফ্লোরে নেমেছে। একটা মেনটেন্যান্স করার জন্য দরজা রাখা ছিল, পুরোটাই গ্রিল কভার করা আছে। সেই তালাটা কেটে সেই প্রায় 12-14 ফুট নিচে, এটা আমরা ভাবিনি যে এইভাবে কিছু আসবে। এখন অবধি তো একাই দেখা যাচ্ছে, পুলিশ এটা তদন্ত করছে। আরো আমরা বাউন্ডারি উঁচু করার পরিকল্পনা করছি, চারদিকে ফেন্সিংটাও করছি এবং ক্যামেরাগুলো আরো অ্যাক্টিভ করছি। ইতিমধ্যে প্রশাসন থেকেও অনেক অফিসার এখানে থাকে। আমরা আমাদের নিজস্ব সিকিউরিটিও আছে, আরও এটাকে বাড়ানো। ইতিমধ্যে সিকিউরিটি আছে, প্রশাসন থেকে পুলিশ আছে। এখন ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ করা এসছেন, ওনারা দেখছেন। আগামীকাল থেকে রাজ্যের প্রতিটি জেলার প্রশাসনিক ভবনের সামনে অবস্থান বিক্ষোভ কর্মসূচির ডাক বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। এ নিয়ে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটের সাংসদ কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করেন সুকান্ত মজুমদার। কাশ্মীরের পহেলগাঁও পর্যটকদের হামলার ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রীর তরফ থেকে প্রত্যেক রাজ্যকে চিঠি পাঠানো হয়েছিল। যে চিঠির পরিষ্কারভাবে উল্লেখ করা ছিল, কোনো পাকিস্তানি থাকলে তাদের নাগরিকদের ভিসা বাতিল করে তাদের দেশে পাঠাতে হবে। তবে এ নিয়ে পশ্চিমবঙ্গ সরকার উপযুক্ত ব্যবস্থা নেয়নি বলেই অভিযোগ। এরই মধ্যে গতকাল পশ্চিমবঙ্গের চন্দননগরে একজন পাকিস্তানি ধরা পড়েছে। দীর্ঘ বছর ধরে তিনি বাংলায় রয়েছেন। এরপরই এ নিয়ে সরব হয়েছেন বিজেপি। এ নিয়ে আগামীকাল রাজ্য জুড়ে বিজেপির পক্ষ থেকে প্রতিবাদ কর্মসূচি নেওয়া হয়েছে। দক্ষিণ দিনাজপুর জেলাতেও বিএম অফিসের সামনে এ নিয়ে কর্মসূচি নেওয়া হয়েছে। এ নিয়ে রবিবার দুপুরে বালুরঘাটের সাংসদ কার্যালয়ে সাংবাদিক বৈঠক করলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এছাড়াও কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি সৌরভ চৌধুরীও। না দেখুন, উত্তরবঙ্গের মাটিকারা এবং শিলিগুড়ি করিডর, মাটিকারাটা শিলিগুড়ি করিডরের মধ্যে একটা পার্ট, তো স্বাভাবিকভাবে এই এলাকা অত্যন্ত সেন্সিটিভ, দেশের স্বার্থের সাথে জড়িত। বিএসএফ ক্যাম্পে কেন বা সেনা ছাউনিতে কেন ঢুকতে গেছিল, তার গ্রেপ্তার হয়েছে, তার তদন্ত হবে আগামী দিনে, সেটা বেরোবে, সকলের সামনে আসবে। কিন্তু আমাদের অর্থাৎ রাজ্যের সাধারণ মানুষ থেকে শুরু করে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে সবাইকে এই বিষয়ে যথেষ্ট সচেতন হওয়া উচিত বলে আমার মনে হয়। রুফটপ রেস্তোরাঁ রাস কলকাতা পুরসভার বিজ্ঞপ্তি জারির পরে অ্যাকশন। সারদান অ্যাভিনিউ থেকে বাধা পেয়ে ফিরতে হলো পুরসভা কর্মীদের, কি বলবেন জানি? দেখুন, পুরসভার কর্মীদেরকে কেন বাধা পেয়ে ফিরতে হচ্ছে, তার কারণ হচ্ছে এই রুফটপ রেস্টুরেন্টটা যখন হয়েছিল, আমি হলফ করে বলছি, তৃণমূল কংগ্রেসের লোকাল কাউন্সিলর থেকে শুরু করে অনেক নেতা পয়সা নিয়েছিল। প্রত্যেকটা এই ধরনের অবৈধ কাজ করতে এরা পয়সা নেয়।
এমনকি ছোট ছোট যারা ডালা নিয়ে বসে রাস্তার পাশে, ডালা নিয়ে বসাটাও অবৈধ, কিন্তু গরিব মানুষ কোথায় যাবে? তারা পর্যন্ত কাউন্সিলর প্রত্যেক ডালা থেকে টাকা তোলে। ভিখারিরও অদম হচ্ছে এই তৃণমূল কংগ্রেস। ভিখারি মানে গরিব মানুষের কাছ থেকেও ভিক্ষা করে এরা লুট করে খায়। এবং আমি আপনাকে বলছি 3 মাস অপেক্ষা করুন, এই যত এখন অভিযান দেখছেন না, 3 মাস পর সব ভুলে যাবেন, আবার ওই জায়গায় দেখবেন গিয়ে দেখবেন রেস্টুরেন্ট তৈরি হয়ে গেছে। রুপটপ নিয়ে আসছে, শহরে থাকবে না কোনো রুপটপ রেস্তোরাঁ। কলকাতার 82টি রুপটপ রেস্তোরাঁ চিহ্নিত, পুরসভা তরফ থেকে নোটিশ দেওয়ার প্রক্রিয়া শুরু। যৌথভাবে রুপটপ রেস্তোরাঁ পরিদর্শন পুরসভা দম করে। নতুন কোন রুপটপ রেস্তোরাঁর অনুমতি নয়, রুপটপ রেস্তোরাঁর মিউটেশন করা যাবে। দেখুন এটির নিয়ম কতদিন চলে সেটা দেখুন। এরপর হয়তো দেখবেন যে মিউটেশন ছাড়া বা পারমিশন ছাড়াই লোকাল কাউন্সিলরকে একটু পয়সা দিতে হবে, রেটটা বেড়ে যাবে, দিয়ে আপনি রেস্টুরেন্ট চালাবেন, কোনো অসুবিধা নেই। ফেলেও করি মাকতে দারুণ ফর্মুলা ছিল। জাল নোট পাচারকারী গ্রেপ্তার হয়েছে, প্রায় 34 লক্ষ টাকা ভারতীয় জাল নোট উদ্ধার হয়েছে। বাংলাদেশের যোগ রয়েছে কিনা খতিয়ে দেখছে এখন। দেখুন এই ধরনের ঘটনা এখন যদিও অনেকটা কমে গেছে। আগে যেমন আমরা প্রতি মাসে 2-3 বার করে দেখতে পেতাম কালিয়াচক থেকে ধরা পড়তো। এখন যেহেতু নোটবন্দি হওয়ার পর অনেকটা কোমর এদের ভেঙে গেছে, তবুও কিছু মানুষ চেষ্টা করছে। স্বাভাবিক কেন্দ্রীয় এজেন্সিগুলো সেটাতে সতর্ক আছে এবং ধরাও করছে তারা খুব তাড়াতাড়ি। তো স্বাভাবিকভাবে কেন্দ্রীয় এজেন্সিগুলো তাদের কাজ করছে। স্বরাষ্ট্র মন্ত্রক এবং সেনা তো যা করার করছে, কিন্তু এই ঘটনার পরে বিরোধী দলগুলি বারবার প্রশ্ন তুলেছে যে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার এটা একটা ফেলিওর। আপনি সেটা মানেন? দেখুন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার ফেলিওর কিনা সেটা কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা বলবে। তো সেখানে তো রাজ্য সরকারও ছিল। রাজ্য সরকার তো এত তাড়াতাড়ি ভোট করে রাজ্য সরকার করার কথা তো আমরা বলিনি, বলেছে সুপ্রিম কোর্ট। আমরা তো সুপ্রিম কোর্টের নির্দেশ পালন করেছি শুধুমাত্র। সব জায়গায় বুঝতে হয়, সব জায়গায় নাক গলাতে হয় না। সুপ্রিম কোর্ট বলেছে, সেরকম করেছে, আমাদের সরকার করতে বাধ্য হয়েছে সেখানে সরকার স্থাপন। কিন্তু 370-এর পর একটা কুলিং পিরিয়ড দরকার ছিল, যেখানে সেনাবাহিনী সমস্ত ব্যবস্থা দেখছিল। সেনাবাহিনীর হাতে যতদিন ছিল ততদিন কিচ্ছু হয়নি, অর্থাৎ রাষ্ট্রপতি শাসন নিয়ে যতদিন ছিল ততদিন কেন এই ধরনের ঘটনা ঘটেনি, এই বিষয়টাও আমাদের একটু মনে হয় গুরুত্ব সহকারে ভাবনা চিন্তা করা উচিত। এবং মাননীয় প্রধানমন্ত্রী দেশের এই 140 কোটি মানুষের দায়িত্ব সেনাবাহিনীর হাতে দিয়েছে। 140 কোটি মানুষের বিক্ষোভ এবং আক্রোশ, তার পরিপ্রেক্ষিতে কি করতে হবে সেই দায়িত্ব কেন্দ্রীয় সেনাবাহিনীকে দেওয়া হয়েছে। তারা এক্সপার্ট। আপনার গল ব্লাডারে স্টোন হলে কখন অপারেশন করতে হবে সেটা যেমন আমি বলতে পারবো না, ডাক্তারবাবু ভালো বলতে পারবে, তিনি জানেন ভালো, কারণ তিনি এক্সপার্ট। সেটা কখন কি করতে হবে সেটা সেনাবাহিনীকে ঠিক করতে দিন, কারণ তারা এটার এক্সপার্ট। তো স্বাভাবিকভাবে কি করতে হবে এটা পলিটিক্যাল ডিসিশন, সেটা সরকার জানিয়ে দিয়েছে সেনাবাহিনীকে। টেকনিক্যাল ডিসিশন সেনাবাহিনী নেবে। জাল নোট পাচারকারী গ্রেপ্তার, প্রায় 34 লক্ষ টাকা হয়ে গেছে। রিজেন্ট পার্কে 3 শিশুকে মারধরের অভিযোগে প্রমোটারের বিরুদ্ধে গ্রেপ্তার প্রমোটার প্রণত সাহা। রিজেন্ট পার্কের ঘটনা, প্রমোটারের রাজি চলছে এখন, তারা ভাবছে তো যা ইচ্ছে তাই করবো। মমতা বন্দ্যোপাধ্যায়ের তো প্রমোটার, সরকারটাতেও প্রমোটারদের সরকার। ভেবেছে বাচ্চাকে মারবো, এবার পাবলিক খেপে গেছে, তাই অ্যারেস্ট হয়ে যাবো, 2 দিন পর বেরিয়েছে আবার মারবে, দেখুন ওই বাচ্চাগুলো। জীবিতকে মৃত দেখানোর বিভাগে পরিচারিকা লক্ষ্মীর ভান্ডারের 2 টাকা অ্যামাউন্টের অভিযোগ কাঠির রীতা রানী দেয়া। এটা লোকাল লেগে যাবে। শামশেরগঞ্জে অশান্তির জন্য সাসপেন্ড তৎকালীন ওসি, শামশেরগঞ্জের তৎকালীন ওসি শিবপ্রসাদ ঘোষ। মুখ্যমন্ত্রী সফরের আগে আবার সাসপেন্ড হল পুলিশ আধিকারিক জালালউদ্দিন আহমেদকে সাসপেন্ড করা হয়েছে। কর্তব্য গাফিলতির অভিযোগ সাসপেন্ড। কেন এরা সাসপেন্ড হয়েছে কিছু তো আমরা বুঝতে পারছি না। মুখ্যমন্ত্রী এখানকার যে প্রোটোকল, পুলিশের যে প্রোটোকল, যে 4 ঘন্টা বডি পড়ে থাকলো, বাড়ি ভাঙচুর হলো, পুলিশের সামনে মন্দির ভাঙচুর হলো, পুলিশ কিছু করেনি, এটা তো নতুন কোনো প্রোটোকল নয়। অঙ্কুরহাটিতেও তো তাই হয়েছিল, হিন্দুদের মন্দির ভাঙা হয়েছিল পুলিশের সামনে। এর আগে 2017 সালে সম্ভবত, বা তারও আগে হবে হয়তো, ধনেখালিতে দাঙ্গা হয়েছিল, তখনও তাই হয়েছিল, পুলিশের সামনে বাড়িঘর ভাঙা হয়েছিল আদিবাসীদের, সাধারণ মানুষের, হিন্দুদের। 6 মায়ানমার নাগরিক গ্রেপ্তার, জাল আধার কার্ড বানিয়ে ভারতে নেপাল হয়ে যাওয়ার চেষ্টা। নেপালের প্রবেশের আগে গ্রেপ্তার, কান্ডিগানকি সীমান্তে এসএসবির হাতে আটক। পরে খড়িবাড়ি পুলিশের হাতে তুলে দেওয়া হয়। দিল্লিতে এসে আধার কার্ড তৈরি করেছিল, স্বীকার দিত 6 মায়ানমার নাগরিকের। দেখুন ভারতবর্ষে এই যে দেখতে পাচ্ছেন না যে একের পর এক এই ধরনের ঘটনা ঘটছে, তার মূল কারণ হচ্ছে বাংলাদেশের মতো দেশে সিটিজেন রেজিস্টার আছে, অর্থাৎ সেই দেশের নাগরিক কারা বাংলাদেশ জানে, আমেরিকার মতো বড় দেশ, উন্নত দেশ, তারাও জানে তাদের নাগরিক কারা, তাদের সিটিজেন রেজিস্টার আছে। কিন্তু ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর যেটা প্রথম প্রধানমন্ত্রীর কাজ ছিল যে ভারতবর্ষের কারা নাগরিক তার একটা খাতা তৈরি করা, যেটাকে পোশাকি ভাষায়
সিটিজেন রেজিস্টার বলা হয়, সেটা 75 বছরেও হয়। তার ফলে এই ধরনের ঘটনা বারবার ঘটছে এবং যতদিন না হবে আরো হবে। কেন্দ্রীয় আইনে যখন CAA হলো, তখন নাগরিক পঞ্জিটাও তো কেন্দ্রীয় আইনে এ রাজ্যে হয়ে যাওয়ার কথা ছিল, সেই জায়গাটা কোথায় হবে? না না, নাগরিক পঞ্জির ক্ষেত্রে যেটা মাথায় রাখতে হবে আপনাদেরকে, যেটা ফেডারেল স্ট্রাকচার, ফেডারেল স্ট্রাকচারের ক্ষেত্রে যখন সেন্সাস হয় আপনার বা নাগরিক খোঁজা মানে ইয়ে করা হয়, তখন তো সেটা করতে হয় কারা করে? রাজ্য সরকারি কর্মচারীরা করে। তো রাজ্য সরকারের মেশিনারির উপর কেন্দ্রকে ভর করতে হয়। আমাদের রাজ্য সরকারে যারা বসে আছে, যারা বিরোধী দল, তারা যদি রাষ্ট্রের কথা না ভাবে, দেশের কথা না ভাবে, একা মোদি বসে সব ওখানে কি করবে?